আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা উপস্থিত আছেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, কমেন্টে একটু জানাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। তো আজকে আপনাদের আমি প্রথম ক্লাস নিচ্ছি এবং আপনাদের ব্যাচে আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আসলে আমাদের আমি প্রথমে বিসিএস নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। এখন বিসিএস নিয়ে আপনাদের যারা 47-এর এক্সামিনার আছেন, 47-এর পরীক্ষার্থী, তাদের জন্য একরকম সাজেশন থাকবে, আর যারা 46-এ পরীক্ষা দিবেন তাদের জন্য, ওয়ালাইকুম সালাম, তাদের জন্য সাজেশনটা ডিফারেন্ট। আসলে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনি কতটুকু প্রিপারেশন নিয়েছেন এবং আপনার প্রিপারেশন লেভেলটা কিরকম এটা আপনার নিজেকে জাজ করতে হবে। আপনি যখন নিজের প্রিপারেশন সম্পর্কে নিজে জাজ করতে পারবেন তখনই আপনি বুঝবেন যে আপনি বিসিএস এর জন্য কতটুকু আপনি ক্যাপাবল। হ্যাঁ, এখন প্রথমত আমরা যেটা বলি, সব ধরনের টিচারে একটা কমন কথা বলে আপনাদেরকে যে আপনাদেরকে বিসিএস এর কোয়েশ্চেন সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন বিসিএস এর কোয়েশ্চেন সম্পর্কে ধারণা রাখা আর না রাখার মধ্যে তফাৎটা কতটুকু। হ্যাঁ, এখন আমরা যখন আসলে বিসিএস এর প্রিপারেশন নিতে যাই তখন আমাদের কিছু কমন ভুল থাকে। কমন ভুলের মধ্যে একটা একটা সবচেয়ে বড় যে ভুলটা থাকে সেটা হচ্ছে আপনি জানেন না বিসিএস সিলেবাসে কি আছে। সাপোজ আপনি আন্তর্জাতিক বিষয়াবলী আপনি পড়াশোনা করতেছেন, তো আন্তর্জাতিক বিষয়াবলী আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনি জানেন না আপনারা আসলে আন্তর্জাতিক বিষয়াবলীতে সিলেবাসটা কি। এটা খুবই আপনাদের প্রিপারেশনের সমস্যা। প্রথম দিকটা হচ্ছে এই সিলেবাস না জানা। আচ্ছা, একটু নেটে মনে হয় সমস্যা ছিল। তো সিলেবাস না জানা জানার মধ্যে পার্থক্যটা বলি। আপনি কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলী যদি প্রশ্নটা দেখেন, বিগত বছর প্রশ্ন দেখবেন যে একটা কমন প্যাটার্ন ফলো করতেছে। আপনি বাংলা সাহিত্যের একটা যদি প্রশ্ন দেখেন দেখবেন কমন একটা প্যাটার্ন ফলো করতেছে। আপনি ইংলিশ গ্রামারের একটা কমন প্যাটার্ন আছে। আপনাকে বিসিএস প্রিপারেশনে সবার আগে আমি বলবো আপনার সিলেবাস জানা, আপনার বিগত বছর প্রশ্ন জানা। এটার চাইতে এটা এইগুলো যেমন করবেন সাথে সাথে যে প্যাটার্নটা আপনাকে আবিষ্কার করতে হবে, এটা নিজেকেই করতে হবে। আপনার বিসিএস এ সাপোজ আপনি গণিত, আপনি অনেক গণিত ভালো পারেন, ভালো কথা, আপনি ইন্টিগ্রেশন পারেন, ক্যালকুলাস পারেন, আপনি পরিমিতি পারেন, আপনি যে কোনো ধরনের বীজগণিত পারেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে বিসিএস এর সিলেবাসে, বিসিএস এর সিলেবাস এবং বিসিএস এর প্রশ্নের প্যাটার্নটা আপনি জানতেছেন কিনা। আপনি যদি বিসিএস এর প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা না রাখেন তাহলে আপনি ধরেন ব্যাংকের ম্যাথ আপনি অনেক ভালো পারেন। এখন স্বাভাবিকভাবে যারা ব্যাংকের ম্যাথ অনেক ভালো পারে তাদের জন্য সুবিধাটা হচ্ছে তারা আসলে ম্যাথের স্ট্রং জোন ক্রিয়েট হয়েছে তাদের। হ্যাঁ, কারণ ব্যাংকের ম্যাথ বিসিএস এর চাইতে অবশ্যই একটু কঠিন ম্যাথ আসে ব্যাংকের ম্যাথে। তো এখন আপনাকে বিসিএস এর প্রশ্ন সলভ করতে দেওয়া হলো, 15টা হচ্ছে ম্যাথ আর 15টা হচ্ছে আইকিউ। 15টা ম্যাথের মধ্যে দেখা যাচ্ছে আপনি 5টা 6টা বেশি ম্যাথ পারতেছেন না। তাহলে কিন্তু আপনি আসলে বিসিএস এর যে প্রশ্নের প্যাটার্ন, এই প্যাটার্নটা সম্পর্কে আপনার ধারণাটা নেই। ওকে, তাহলে আমাদের সবচেয়ে জরুরি আমি যেটা বলবো প্রথমে আপনাদেরকে, আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি যেটা চেষ্টা করব আপনাদের বিসিএস এর মোটামুটি সিলেবাস এবং বিসিএসটা কিভাবে আসলে প্রথম থেকে শুরু করতে হয় সেটা আমি বলবো। তো বিসিএস এ আমি যদি প্যাটার্নটা জেনে ফেলি, আমার যদি সাপোজ প্যাটার্ন জানা আছে যে বিসিএস এ আমার বাংলা, ইংরেজি, অঙ্ক, বাংলাদেশ বিষয়াবলী প্রত্যেকটা প্যাটার্ন আমার জানা। এখন প্যাটার্ন জানলে আমার সুবিধাটা কি হবে? আপনি ধরেন পত্রিকা পড়তেছেন, খেয়াল করেন, আপনি পত্রিকাটা পড়তেছেন, তো পত্রিকা পড়ার সময় আপনি দেখবেন যে পত্রিকার মধ্যে সাপোজ 16 পেজের পত্রিকা, সবগুলো কি আপনার লাগবে? কখনোই লাগবে না। পত্রিকার সবগুলো পেজ আপনার লাগবে না। পত্রিকাতে দেখবেন হাইয়েস্ট আপনার 2 থেকে 3টা পেজ লাগবে। এখন 2 থেকে 3টা পেজ লাগবে। সাপোজ আন্তর্জাতিকের যে পাতাটা, এই আন্তর্জাতিকের পাতাটা আপনার লাগবে পত্রিকা। এখন আন্তর্জাতিকের পাতা যদি আমি পুরোটাই পড়ে ফেলি তাহলে
আমার সময় কতক্ষণ লাগতেছে, সাপোজ আমার 20 থেকে 25 মিনিট লাগলো, এখন আন্তর্জাতিকের পাতার পুরো পেজটাকে লাগবে কিনা, এটা ডিপেন্ড করতেছে আপনি কোয়েশ্চেন প্যাটার্নটা জানেন কিনা। এখন আসি আমি বাংলাদেশের যে পাতাগুলো থাকে যে কোনো একটা পত্রিকার, এখন ধরেন কোথাও একটা মার্ডার হয়েছে কিংবা ধরেন কোথাও একটা নিখোঁজ হয়েছে, তো এইগুলো তো সাধারণত বিসিএস এ আসে না, তাই না? তো আপনি ওইটা স্কিপ করতে হবে। আমি প্রথমে বলছি প্যাটার্ন, এই প্যাটার্নটাকে এখন আমি বলতেছি কিভাবে আপনি কাজে লাগাবেন। আপনি সাপোজ একটা পত্রিকা পড়েন ডেইলি, প্রথম আলো পত্রিকা কিংবা কালের কণ্ঠ, সমকাল, তো ওই পত্রিকাটা পড়ার সময় আপনি কোন বিষয়টা পড়বেন এটা ডিপেন্ড করতেছে আপনি প্রশ্নের প্যাটার্নটা জানেন কিনা। আপনি যদি প্রশ্নের প্যাটার্নটা জানেন তাহলে আপনি কিন্তু সেই বিষয়টার দিকে যাবেন। ওকে, তাহলে আমরা গেলাম হচ্ছে পত্রিকা দিয়ে আমরা চিনলাম কিভাবে আমি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানবো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আপনি সাপোজ আমি যেহেতু বাংলাদেশ বিষয়াবলী ক্লাস নেব, এখন বাংলাদেশ বিষয়াবলী ক্লাস নিতে গেলে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে আমি একটু বলি। আপনি যদি ধরেন নাইমের বেসিক বইটা নেন বা MP3টা নেন কিংবা প্রফেসরস বাংলাদেশ বিষয়াবলী বইটা নেন, এই বইটা ধরলাম 500 পেজ বা 600 পেজের বই। এখন এই বইগুলো আপনি আপনি যে বইটা নিছেন এই বইটা কিন্তু 500 পেজ পুরোটা পড়া আসলে সম্ভব না। যদি কেউ বলে আমি 500 পেজ পুরোটা সব পারি, এটা আসলে সঠিক কথা নয়। কারণ 500 পেজের একটা বই সবগুলো তথ্য সঠিকভাবে সমানভাবে এবং সমান গুরুত্ব দিয়ে পড়াটা কিন্তু খুবই টাফ। তো বাংলাদেশ বিষয়াবলী নিয়ে বলতে গেলে বাংলাদেশ বিষয়াবলী আপনি প্রশ্নের প্যাটার্ন জানেন না, তো না জানলে কি হবে, আপনি সাপোজ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংবিধান, তারপরে বিভিন্ন ধরনের পুরস্কার, খেলাধুলা, মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস, তো এই যে টপিকস গুলো আসছে এই টপিকস গুলো সবগুলো কি সমানভাবে গুরুত্বপূর্ণ কিনা এবং ওই টপিকস থেকে কি ধরনের প্রশ্ন আসে এটা আপনাকে জানতে হবে। আপনি যদি জানেন না যে ওই টপিকস থেকে কি ধরনের প্রশ্ন আসে তাহলে প্রথমেই আপনি সমস্যায় পড়বেন, আপনি আসলে গুরুত্ব না বুঝে পড়বেন। গুরুত্ব না বুঝে পড়লে এইটার ইফেক্টটা পড়বে আপনার দীর্ঘমেয়াদী আপনার প্রস্তুতিতে। এখন আপনারা দেখবেন অনেকে 2 বছর ধরে বিসিএস প্রিপারেশন নিচ্ছে কিন্তু বিসিএস পিলি টিকতেছে না। আপনার প্রথম চ্যালেঞ্জ কিন্তু পিলি টেকা, কারণ এখন আমাদের যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে আমরা যদি পিলি টিকি তারপর রিটেন ভাইভা দিই আমরা মোটামুটি একটা নন ক্যাডার হলেও চাকরি আমরা ম্যানেজ করতে পারি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যারা লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার ট্রাই করব। কারণ আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে যতটুকু সময় পাবো প্রশ্নের সলভ করার জন্য পরবর্তী ক্লাসগুলোতে সেই সময়গুলো আমরা পাবো না। আচ্ছা, সেকেন্ড আমাদের যে টপিকসটা নিয়ে আমি কথা বলবো প্রশ্নের প্যাটার্নের পরে যে জিনিসটা লাগবে সেটা কি, প্রশ্নের প্যাটার্নটা সাপোজ আপনি পারেন, আপনি জানেন যে কি ধরনের প্রশ্নের প্যাটার্ন এখানে আসে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আমরা গুরুত্ব কতটুকু দিব। যেমন আপনি ধরেন ম্যাথে যে গুরুত্বটা দেন, ম্যাথের প্রতি আপনার যে ফ্যাসিনেশন, আপনি কি আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার সবগুলো কি সমান গুরুত্ব দিবেন? এটা একটা কোয়েশ্চেন। আচ্ছা, এখন আমি যদি ধরেন বাংলাদেশ বিষয়াবলী 3 ঘন্টা পড়লাম, বাংলাদেশ বিষয় 3 ঘন্টা পড়ার পরে বাংলাদেশ বিষয়াবলী দেখলাম যে আমার আসলে পরীক্ষা আসার মতো 2 থেকে 3 মার্কস কভার হলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ধরেন আমি বাংলা সাহিত্য পড়লাম, আরেকটা ধরেন আমি হচ্ছে ম্যাথ করলাম। এক একটা সাবজেক্ট আপনি 3 ঘন্টা পড়লে ওই 3 ঘন্টায় সাপোজ আপনি বাংলাদেশ বিষয়ে 3 ঘন্টা পড়ছেন, বাংলা সাহিত্য 3 ঘন্টা পড়ছেন, অঙ্ক 3 ঘন্টা করছেন, কোনটাতে 3 ঘন্টা পড়লে বেশি আউটপুট পাওয়া যাবে এটা আপনার ক্যালকুলেশন করা লাগবে। এখন আপনি বাংলাদেশ বিষয়াবলী যদি 3 ঘন্টা পড়েন আপনি কিন্তু মোটামুটি অনেক কিছু কভার হবে, দেখবেন যে আপনার অনেক ধরনের পড়া শেষ আপনি 3 ঘন্টার মধ্যে। আচ্ছা, এখন আসেন ম্যাথে আপনি 3 ঘন্টা করলেও দেখবেন যে আপনার কয়েকটা অঙ্ক করা হয়েছে কিংবা আপনি যেগুলো বেসিক ক্লিয়ার নাই, ওই বেসিক ক্লিয়ার না থাকার কারণে আপনার আসলে বেশি পরিমাণে আপনি পারেন না ম্যাথ কভার করতে। আচ্ছা, আচ্ছা, আমি প্রশ্ন যেটা পাইছি আপনাদের আজকে প্রশ্নের আনসার বেশি দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, প্রথম একটা প্রশ্ন পাইছি খুব ভালো প্রশ্ন, উনি বলছে যে বিসিএস এর জন্য বাংলাদেশ বিষয়াবলী পড়লে অন্যান্য চাকরি হয়ে যাবে নাকি আলাদা কিছু পড়াবে। আচ্ছা, প্রথমত আমি আমাদের একটা ব্যাচ অলরেডি কিন্তু শেষ, ক্লাস নেওয়া শেষ। ওই ব্যাচে যখন আমি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে বলছি যে আপনাদের কিছু কিছু টপিকস আছে যে টপিকসগুলো আসলে বিসিএস এর জন্য তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু এই টপিকসগুলো আমি পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? যাতে আমাদের ব্যাংকের, যাতে আমাদের প্রাইমারি পরীক্ষা, যাতে নিবন্ধন পরীক্ষার
যে কোনো ধরনের পরীক্ষাতে আমাদের যাতে এক্সট্রা পড়াটা না লাগে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন ধরেন আপনার যে বাংলাদেশ বিষয়াবলী, যেমন আমরা যে বিসিএস এর প্রস্তুতিটা নিব, এখানে আপনার প্রশ্নের আনসার আমি প্রথম যেটা দিছি এখন আরেকভাবে আনসারটা দিচ্ছি। সাপোজ আপনি বিসিএস পরীক্ষার 1 মাস আছে প্রিলি, আপনি শুধু বাংলাদেশ বিসিএস এর জন্য পড়তেছেন। হ্যাঁ, এখন আমার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি যখন সাপোজ একটা ব্যাংকের পরীক্ষা দিতে যাবেন, ব্যাংকের পরীক্ষার 15 দিন আগে রুটিন দিছে যে হচ্ছে আগামী 15 দিন পরে ব্যাংকের পরীক্ষা আছে। তো 15 দিন পরের যে পরীক্ষা, এই 15 দিন পরের পরীক্ষার ব্যাংকের যে পরীক্ষা, এটাতে কিন্তু সম্পূর্ণ বিসিএস এর সিলেবাস না পড়াই ভালো। টেকনিকটা হচ্ছে ব্যাংকে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে বাংলাদেশ বিষয়াবলী আসবে। ওকে, তো ওইটা কিন্তু বিসিএস এর সিলেবাসে কভার হবে। আমার আনসারটা হচ্ছে অবশ্যই কভার হবে, এক্সট্রা পড়া লাগবে না, কিন্তু গুরুত্বটা বুঝে কভার হবে। গুরুত্ব যেমন আমরা বিসিএস এর যে টপিকসগুলো বেশি গুরুত্ব দেই, যেমন সংবিধান, মুক্তিযুদ্ধ, প্রাচীনকালের ইতিহাস, তারপরে এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীয় জনসংখ্যা, কৃষি সম্পদ। এখন দেখা যাবে ব্যাংকের বাংলাদেশ বিষয়বলিতে ওই টপিকসগুলো তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা যে বইটা পড়বো, মজার ব্যাপার হচ্ছে আমরা যে পিডিএফ গুলো দিব ওগুলো দিয়েই আপনার অন্যান্য চাকরি পরীক্ষা কভার হবে। কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন আনসার দিচ্ছি। আরেকটা প্রশ্ন উনি বলছে পিডিএফ দিব কিনা। অবশ্যই আমরা পিডিএফ দিব। সাপোজ আগামী সপ্তাহে আপনাদের একটা ক্লাস নিব আমি, ওই ক্লাসের একদিন বা ওই দিন আমরা পিডিএফ দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া হবে, মেসেঞ্জার গ্রুপে হচ্ছে ছবি শেয়ার করা হবে, এবং ফেসবুকে যে গ্রুপ আছে এটাতে পিডিএফটা দেওয়া হবে। কথা কি ক্লিয়ার? এটাতে আপনাকে পিডিএফটা শেয়ার করা হবে। তো পিডিএফটা আমরা আগে দিয়ে দিব, কারণ পিডিএফটা আগে আপনি দেখবেন। সাপোজ আমি যদি প্রথম ক্লাসটা মুক্তিযুদ্ধ নিয়ে নেই, মুক্তিযুদ্ধের উপর আমাদের 8-9 পেজের একটা পিডিএফ থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে কারো যদি বই নাও থাকে, আপনি শুধু পিডিএফটা দিয়ে শুরু করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেমন আমাদের অনেক স্টুডেন্ট আছে আগে পিডিএফ গুলো প্রিন্ট করাচ্ছে, তারা পিডিএফ গুলো প্রিন্ট করে তারা ক্লাসগুলো অ্যাটেন্ড করছে। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে পিডিএফ এর ব্যাপারে বলবো, পিডিএফটা আসলে সুবিধা আছে একটা। পিডিএফ এর সুবিধাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রিন্ট করতে পারবেন। পিডিএফটা আপনারা প্রিন্ট করলে, যেহেতু আমাদের পিডিএফটা আপনি ক্যামেরা স্ক্যানারে কিংবা লিখিত হলে লিখিত, ওটা পরে দিয়ে ছবি তোলা হবে, সম্পূর্ণভাবে ক্লিয়ার ভাবে আপনি পিডিএফটা প্রিন্ট করলে আপনি একটা বই আকারে পাবেন। আচ্ছা, যেমন আমার আগের একটা স্টুডেন্ট আছে, সে হচ্ছে পুরোটা পিডিএফ সবগুলো প্রিন্ট করার কারণে তার একটা বই হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন পাচ্ছি, বাংলাদেশ বিষয়াবলীতে সমসাময়িক বলতে কোন সময়কালের অংশটুকু বেশি পড়তে হবে। আচ্ছা, এইটা একটা ভালো প্রশ্ন করছে। আমাদের 46তম বিসিএস এর জন্য, আবারও বলতেছি, 46তম বিসিএস এর জন্য যে যে টপিকসগুলো আমরা সাম্প্রতিকের জন্য ইম্পর্টেন্ট মনে করেছি, আমি অলরেডি 46তম বিসিএস এর জন্য আমাদের যে 2টা ব্যাচ রানিং আছে, আমরা কিন্তু সেখানে পিডিএফ শেয়ার করে দিয়েছি, সাম্প্রতিকের পিডিএফ। ওকে, সাম্প্রতিকের পিডিএফটা শেয়ার করা হলো অলরেডি। আচ্ছা, তো এখানে প্রশ্নটা উনি করছেন যেটা সাম্প্রতিক সময়কালের বলতে কতটুকু বোঝানো হয়। সাম্প্রতিক সময়কাল বলতে যেমন ধরেন আপনি 2018 সালের একটা প্রশ্ন, সেটাও সাম্প্রতিক হতে পারে। 2023 সালের একটা প্রশ্ন, সেটাও সাম্প্রতিক হতে পারে। সাম্প্রতিক ব্যাপারটা এমন না যে আপনাকে বলা হচ্ছে যে 2023 এবং 2024, সেটা কখনো হতে পারে না। হ্যাঁ, এখন আমাদের এমন কিছু টপিকস আছে যেটা 2024 সালে জানুয়ারি মাসে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা বললাম তো যে 2023-24 এমন কিছু নাই, 2018 সালে সাম্প্রতিক হতে পারে, 20 হতে পারে, তবে অতি সাম্প্রতিক বলতে আমরা লাস্ট 1 বছর বুঝিয়ে থাকি। যেমন আমি যে পিডিএফটা দিয়েছি সেখানকার এমফাসাইজ করা হচ্ছে 2023 সালের জানুয়ারি থেকে 2024 সাল পর্যন্ত। আচ্ছা, একজন বলছে যে পত্রিকা পড়ার গুরুত্ব কতটুকু আর কিভাবে পড়লে ভালো হবে। আচ্ছা, পত্রিকাটা নিয়ে বলি। পত্রিকাটা মেইনলি আমাদের লাগে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য। এখন বাংলাদেশ বিষয়াবলীতে আমি রিসেন্ট, আজকে যদি সময় পাই, রিসেন্ট যে 45তম বিসিএস এর প্রশ্ন আমরা পড়বো, সেখানে আমরা দেখব খুবই কম পরিমাণ সাম্প্রতিকের প্রশ্ন আছে। তো পত্রিকা আপনাদের পড়তেই হবে এমন কিছু না, কিন্তু পত্রিকা পড়ার কিছু টেকনিক আছে। আমি কিন্তু আপনাদের অফলাইন পত্রিকা পড়ার জন্য এনকারেজ করতেছি না। অফলাইনের যে পত্রিকা, অফলাইনের পত্রিকাটাতে একটা প্রবলেম আছে। অফলাইনের পত্রিকাটা হচ্ছে আপনাকে এক্সাক্ট একটা সময় দিয়ে পত্রিকাটা বই নিয়ে বসতে হয়। হ্যাঁ, এবং সেটা কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারি না। আমি অনলাইন পত্রিকাটা বেশি প্রেফার করি, বিকজ আমাদের যে রিসেন্ট কোনো ঘটনা সেটা আমরা ইজিলি এখন পড়তে পারছি না, কিন্তু আমি পরে পড়বো, সেটা আমরা ইজিলি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। স্ক্রিনশট নিয়ে রাখলে সুবিধাটা হচ্ছে আমি পরে যদি বাসে থাকি কিংবা অফিসে থাকি, আসলে আমি আপনাদেরকে যে জেনারেল ডিসকাশন বলতেছি, ওখানে একটা টপিকস আছে যে আমরা আসলে সার্বক্ষণিক পড়াশোনার মধ্যে কিভাবে থাকা যায়।
সার্বক্ষণিক পড়াশোনার মধ্যে থাকার টেকনিকটা কি সেটা আমরা দেখব। আচ্ছা, এখন যেটা বলতেছি যে আপনি পত্রিকাটা সাপোজ অফলাইনের পত্রিকা পড়েন, তো অফলাইনের পত্রিকা পড়তে গেলে একটা প্রবলেম হয়, ওই পত্রিকাটা নিয়ে কিন্তু আপনার বসতে হয়, মানে দিনের একটা নির্দিষ্ট সময়। তো ওই পত্রিকাটা নিয়ে বসলে প্রবলেম হচ্ছে আপনার হয়তো কনসেন্ট্রেশন থাকতেছে না, কিংবা আপনাকে হচ্ছে খুব বোরিং ভাবে পড়তে হয়। এখন যেহেতু আমাদের আসলে বিশ্ববিদ্যালয় পাশ করা শেষ, আমাদের আসলে ওইভাবে পত্রিকা পড়ার মতো কি এনার্জি আছে কিনা। এবং আমি যদি বলি আপনি যদি পত্রিকা পড়তে পারেন ডেইলি অফলাইনে, এটা অবশ্যই ভালো। যেমন অনেকে হচ্ছে বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে পড়াশোনা করেন, তো বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে কিন্তু আমাদের নিচে পত্রিকাগুলো থাকে, আপনি প্রতিদিন গেলে হয়তো সকালবেলা বা রাত্রেবেলা বসে আধা ঘন্টা 1 ঘন্টা অনেকগুলো পত্রিকা পড়তে পারেন। তো আমি আসলে এখানে একজন প্রশ্ন করছে কোন পত্রিকাগুলো পড়বেন। আমি অনলাইনে একটা আপনাদের অ্যাপস আছে বাংলা নিউজ, ওই অ্যাপসটা হচ্ছে বাংলা নিউজ পেপার। বাংলা নিউজ পেপার অ্যাপটার একটা সুবিধা আছে, বাংলা নিউজ পেপারটা কিন্তু অনেকগুলো পত্রিকা সেখানে আছে, যেমন প্রথম আলো, যুগান্তর, ইনকিলাব, কালের কণ্ঠ, সবগুলো পত্রিকা সেখানে আছে একসাথে। তো আমি যেটা সাজেশন করি সব সময়, যে পত্রিকাটা আমি হচ্ছে স্লাইস করি, যে দেখতে থাকি কোন টপিকসটা ইম্পর্টেন্ট। সাপোজ আন্তর্জাতিক বিষয়গুলির একটা টপিকস ইম্পর্টেন্ট, সেটা আমি পড়বো। আবার আন্তর্জাতিক বিষয়গুলি এমন একটা টপিকস যেটা হচ্ছে ইম্পর্টেন্ট না, সেটা আমি পড়বো না। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো বাংলা নিউজ নামের একটা অ্যাপ আছে, সবগুলো পত্রিকা সেখানে আছে, বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে মোটামুটি বাংলাদেশের রিনোন 20-25টা সবগুলো পত্রিকা আছে। তো ফিক্সড পত্রিকা না পড়াই ভালো। যেমন আপনি ঢাকা, আচ্ছা, আপনি একজন প্রশ্ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষে আছে কিভাবে রেগুলার আগালে বেটার বেনিফিট হবে। আচ্ছা, এটা বলবো একটু পরে। তো আপনি যদি সাপোজ শুধু প্রথম আলোই পড়েন, এটা আমি প্রেফার করি না। আমি তো বললাম যে আমি বাংলা নিউজ নামে যে অ্যাপটা আছে, ওই অ্যাপটার মধ্যে 20-25টা পত্রিকা আছে, আমি র্যান্ডমলি যে কোনো পত্রিকা পড়তে পারি। সাপোজ যুগান্তরের আন্তর্জাতিক পেজটা কিন্তু ভালো, বলে রাখলাম। তারপরে আপনার হচ্ছে প্রথম আলোর হচ্ছে আমাদের ইন জেনারেল যে নিউজগুলো থাকে দেশের মধ্যে, যেমন প্রধানমন্ত্রী কি বক্তৃতা দিলেন, কিংবা রাষ্ট্রপতি কি বললেন, বা অর্থমন্ত্রী কি বললেন, এগুলো হচ্ছে প্রথম আলোটা ভালো। আচ্ছা আচ্ছা, একজন বলছে ক্যামেরা ক্লিয়ার না ঝাপসা। হ্যাঁ, সমস্যা নাই, এখন আসলে ক্যামেরাটা ক্লিয়ার না, আমাকে দেখতে পাচ্ছেন তো, কিন্তু আমি যদি এখন পিডিএফ শেয়ার করি আপনারা খুব ভালো দেখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে একটা পিডিএফ শেয়ার করে দেখতে পারি। আচ্ছা, আপনাদের প্রশ্নের আনসারটা আমি দিতে থাকি। এখানে একজন বলছে জিকের জন্য জর্জ এমপি3 বাইরে কোনো বই লাগবে কিনা। কোনো বই লাগবে না। যদি আপনার জর্জ এমপি3 বইটা থাকে তাহলে আমি সাজেশন দিব আপনার কোনো বইয়ের দরকার নেই, এনাফ। কারণ জর্জ এমপি3 বইটার মধ্যে কিন্তু আমাদের এনাফ পরিমাণে আমাদের সিলেবাস কভার করা হয়েছে, আর কোনো আমাদের আসলে সিলেবাসে এমন কোনো টপিকস নেই যেটা হচ্ছে আর দরকার আছে। ওকে, হ্যাঁ। তো এখন যেটা আমি বলতেছি যে আপনাদের প্রশ্নের আনসারটা দিছি। একজন প্রশ্ন করছে যে ঢাকা ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে আছে কিভাবে রেগুলার আগালে বেটার বেনিফিট পাবো। আচ্ছা, আপনারা যারা থার্ড ইয়ারে আছেন আপনাদের জন্য কিছু কথা বলতেছি। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন তাদের আলাদা, এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারটা আলাদা। থার্ড ইয়ারের জন্য আমি বলবো আপনাকে, থার্ড ইয়ারে যিনি আছেন আপনার জন্য হচ্ছে প্রথম যে কাজটা করা লাগবে বলে দিচ্ছি। আপনার জন্য হচ্ছে 35 থেকে 45তম বিসিএস এর সবগুলো প্রশ্ন আপনাকে অ্যানালাইসিস করতে হবে প্রথমে। হ্যাঁ, এবং আপনি পারলে যেগুলো একসেট বই কিনেন, যেমন আমার কাছে যদি বুক লিস্ট চান তাহলে আমি আপনাদেরকে বুক লিস্ট বলতে পারি। আচ্ছা, আপনার লেখাটা আশা করি মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, লেখা আসলে পিডিএফটা আরো ভালো পিডিএফ দিব। আজকে তো পিডিএফ দেই নেই, এটা হচ্ছে আমার নিজের একটা ইয়ে ছিল, লেকচার ছিল, ওখান থেকে আমি একটু কালেকশন করছি। তো এখন আসলে আমি একটু আপনার, আচ্ছা পিডিএফ আচ্ছা, পিডিএফ ব্যতীত আমার বাংলাদেশ বিষয় বলে একটা বই সাজেস্ট করবো, এটা হলো এমপি3। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বাংলাদেশ বিষয় বলি সিলেবাসটা একটু, আচ্ছা কিভাবে মনে রাখা যায় এটা বলতেছি, আপনার প্রশ্ন করতে থাকেন আমি আনসার দিচ্ছি। আচ্ছা, আমি যেহেতু আজকে সিলেবাসটা একটু দেখাও বলছি, দেখেন আমাদের প্রথম এখানে সিলেবাসটা 9টা ভাগ আছে। হ্যাঁ, এই 9টা ভাগ আপনাদেরকে বুঝতে হবে যে সিলেবাসের যে ভাগগুলো আছে এই ভাগগুলো কিন্তু কোনটা কত মার্কস, এটা একটু আজকে বলে দিই। আমি হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাসে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। এখন সিলেবাসের মধ্যে কিন্তু আসলে আমাদের 9টা ভাগ আছে। যেমন আমাদের প্রথম ভাগ এটা হচ্ছে জাতীয় বিষয়াবলী, এবং জাতীয় বিষয়াবলীর মধ্যে আমাদের কিন্তু মুক্তিযুদ্ধ চলে আসছে, যেমন এই যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস চলে আসছে। তো স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তো আমরা আসলে 47 থেকে পড়া শুরু করবো, যে এখানে 47 থেকে পড়া শুরু করবো। হ্যাঁ, তো
এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, প্রাচীন বাংলার ইতিহাস। এই যে প্রাচীন কাল তো সমসাময়িক একদম আপনাদের হচ্ছে পাল যুগ, সেন যুগ থেকে শুরু করে সব আছে। তো দেখেন আমি যেটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু আমাদের কত মার্কস আছে সেটা দেখে নিতে হবে। হ্যাঁ, তো কোনটার জন্য কত মার্কস এটা দেখে বুঝে পড়তে হবে। হ্যাঁ, এটার জন্য হচ্ছে 6 মার্কস আছে। তো 6 মার্কসের জন্য দেখেন এখানে কতগুলো টপিকস আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে এই অধ্যায়টা, এবং এই অধ্যায়টা আমরা পরে পড়বো। সাপোজ পরে পড়বো, রিভিশন দেওয়ার সময় আপনি পরে পড়লেন। যেমন একটা টপিকস বলি, এটা হচ্ছে কৃষিজ সম্পদ। এই যে কৃষিজ সম্পদ, এখানে 3 মার্কস আছে। কৃষিজ সম্পদ কিন্তু খুবই কম পৃষ্ঠা। আমরা যদি 10 থেকে 12 পেজ পড়ি, আমরা এখানে 3 মার্কস পাচ্ছি। আচ্ছা, তারপর বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতীয় উপজাতি, এটা হচ্ছে 3 মার্কস। এটা সর্বসাকুল্য হচ্ছে আমাদের 10 পেজ, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা আসলে এমন এমন টপিকস বাছাই করব যেগুলো হচ্ছে বেশি মার্কস পাবো কিন্তু কম পরিমাণ পৃষ্ঠা পড়া লাগবে। ওকে, আচ্ছা, এখন আমি একটা প্রশ্নের আনসার দিচ্ছি। একজন বলছেন যে বেসিক ভিউ বইটা কেমন হবে। বেসিক ভিউ বইটা ভালো হবে, কোনো সমস্যা নেই। যাদের বেসিক ভিউ আছে পড়তে পারেন, কিন্তু এমপি3 বইটার মধ্যে একটু পড়াশোনা একটু মানে গুছিয়ে দেওয়া আছে, খুবই গুছানো। আপনাদের এমপি3 একটা সুবিধা হলো খুবই গুছানো একটা পড়াশোনা আছে সেখানে, ঠিক আছে? তো সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আপনারা যদি কেউ বেসিক ভিউটা পড়ে থাকেন অবশ্যই আপনি পড়তে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, একজন প্রশ্ন করছে থার্ড ইয়ারের স্টুডেন্ট, জর্জের এমপি3 2020 সালেরটা আছে, ওইটা থেকে কি সাম্প্রতিক বাদে বাকিগুলো? হ্যাঁ অবশ্যই। আপনি 2020 সাল হলে সাম্প্রতিক কিন্তু এমপি3 একটা সুবিধা আছে, প্রথম 50-60 পৃষ্ঠা হচ্ছে আমাদের সাম্প্রতিক, পরবর্তীতে যে পেজগুলো আছে এগুলোতে কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি তেমন নেই বলা যায়, নাই বলা যায়। তো সাম্প্রতিক আলাদা হতে সুবিধা হচ্ছে আমাদের আসলে এমপি3 বইটা চেঞ্জ করার দরকার নেই। যার 2020 সালেরটা আছে সে এখনো পড়তে পারেন, শুধু সাম্প্রতিকের জন্য আপনি রিসেন্ট কোনো বই যেমন আলাস জিকে বইটা পড়তে পারেন। আচ্ছা, জর্জ এমপি3 তে সিলেবাস বহির্ভূত অংশ পড়ার দরকার আছে কিনা? সিলেবাস বহির্ভূত অংশ কোনো পড়ার দরকার নেই, বিসিএস এর জন্য দরকার নেই, কিন্তু আপনারা অন্য চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য কিছু কিছু পড়তে পারেন। আচ্ছা, একজন বলছে 46-এর প্রিপারেশন তেমন সময় নেই, এক্সামের টাইম বেশি নেই, ডাইজেস্ট পড়তে পারেন কিনা? আচ্ছা, এখন আমি আপনাদেরকে দুইটা জিনিস নিয়ে একটু শেয়ার করি। একটা হচ্ছে ডাইজেস্ট, আর একটা হচ্ছে যে আপনারা যে কোনো প্রশ্ন যেটা পড়েন, ধরেন আপনি প্রশ্ন ব্যাংক যেগুলো থাকে, বিসিএস এর বাইরেও প্রশ্ন থাকে, হ্যাঁ, তো ওইগুলো বইগুলো আসলে সমস্যা। যেমন ধরেন আপনি প্রাথমিক শিক্ষক নিবন্ধনের প্রশ্ন পড়তেছেন, আপনি ধরেন যে ব্যাংকের প্রশ্ন পড়তেছেন, এগুলো কিন্তু বিসিএস এর জন্য পড়ার দরকার নেই। কথাটা বুঝাইতে পারছি? কারণ আপনি ধরেন প্রাথমিকের একটা প্রশ্ন পড়তেছেন বা হচ্ছে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন পড়তেছেন, তো এখানে কিন্তু আসলে বিসিএস এর টপিকসের বাইরে প্রচুর প্রশ্ন আছে, তাই না? এটা আলাদা করে পড়ার দরকার নেই, এই প্রশ্ন ব্যাংকগুলো আলাদা করে পড়ার দরকার নেই। এখন আপনি ধরেন এই যে এমপি3 বইটার মধ্যে যে মুক্তিযুদ্ধ অংশ আছে, ওখানে দেখবেন যে এমসিকিউ আছে, ব্যাংকের এমসিকিউ আছে, প্রাথমিকের এমসিকিউ আছে, নিবন্ধনের এমসিকিউ আছে। তো ওইটা পড়ে ফেললে তো আর আলাদা করে প্রশ্ন ব্যাংক পড়ার দরকার নেই। আপনি প্রশ্ন ব্যাংক শুধু পড়তে পারেন বিসিএস এর প্রশ্ন ব্যাংক, এবং বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা আপনাদের লাগবে। আচ্ছা, একজন বলছে টপিকস ওয়াইজ প্রশ্ন সমাধানের জন্য কি করতে পারি? আপনি যদি টপিকস ওয়াইজ প্রশ্ন সমাধান করতে চান সেক্ষেত্রে তো এমপি3 বই আছে, বইয়ের মধ্যে কিন্তু টপিকস ওয়াইজ সবগুলো প্রশ্নই আছে। আচ্ছা, একজন বলছেন যে ডাইজেস্ট পড়া যাবে কিনা, এই প্রশ্নটা আনসার আমি দেইনি। ডাইজেস্ট আসলে পড়া ঠিক না। ডাইজেস্টে একটা প্রবলেম আছে। ডাইজেস্ট হচ্ছে কাদের জন্য? যারা অলরেডি 2-1 বার প্রিলি কাভার করছে এবং প্রিলিতে যারা টিকছে তারা ডাইজেস্ট পড়ে উপকার পাবে। কিন্তু আপনারা যারা প্রথমবারই ডাইজেস্ট পড়তে চান, এটা খুবই ব্যাড হ্যাবিট, বিকজ ডাইজেস্টের মধ্যে এত জিস্ট ভাবে প্রশ্নগুলো দেয়া থাকে আপনি পরীক্ষার হলে মনে করতে পারবেন না। সাম্প্রতিক থেকে কোন কোন কেমন মার্ক, সাম্প্রতিক আসলে খুবই কম প্রশ্ন থাকে। বাংলাদেশ বিষয় দিয়ে 4টা হাইয়েস্ট 4টা 5টা প্রশ্ন থাকবে, আন্তর্জাতিকও 3টা 4টা প্রশ্ন থাকবে। তো আপনার এই 10টা বা 11টা প্রশ্নের জন্য আপনার সাম্প্রতিক এত আগে থেকে পড়ার দরকার নেই। তো যিনি বলছেন যে 1 মাসের জন্য ডাইজেস্ট পড়বেন কিনা, এটা আসলে আমি কখনোই প্রেফার করি না ডাইজেস্ট পড়া। তারপরেও আপনার যদি মনে চায়, আপনি যেহেতু 1 মাস সময় আছে, আগে পড়াশোনা নাই, আপনার ইচ্ছা আপনি ডাইজেস্ট পড়তে পারেন, কিন্তু ডাইজেস্টটা পড়লে আসলে বিসিএস টাকা যাবে না। আপনি যদি শুধু ডাইজেস্ট বইটা পড়েন, 10-12 পড়েন কিংবা 20-12 পড়েন, আমি মোটামুটি কনফার্ম আপনি বিসিএস টাকা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে সিলেবাস যেটা দেখছিলাম,
এই সিলেবাসটা আমরা আরেকটু দেখি। যেমন এখন আমরা আরেকটু সিলেবাসটা অ্যানালাইসিস করার ট্রাই করি, যেমন টপিকস ওয়াইজ আমরা আসলে বিসিএসটা কিভাবে ইয়ে করব, এই টপিকস ওয়াইজ পড়াশোনাটা একটু দেখি আমরা। এখন টপিকস ওয়াইজ বলতে কি, বিসিএস এ কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষা থেকে বিসিএস এর সাথে পার্থক্য হচ্ছে বিসিএস এ কিন্তু একটা সিলেবাস আছে, আপনাদের এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট। এবং যারা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন দিতে পারেন না পড়াশোনায়, তারা সবচেয়ে বেশি অ্যানালাইসিস করবেন প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। ওকে, যেমন এখানে বিভিন্ন টপিক্সের প্রশ্ন অ্যানালাইসিস করা আছে, যে কোন বছরে কোন প্রশ্নগুলো আছে, এটা সব বইয়ে আছে, এটা আপনারা একটু দেখতে পারেন। এটা আপনারা যারা হচ্ছে 47 প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা এখন থেকে দেখতে পারেন। আচ্ছা, যারা সাম্প্রতিক নিয়ে অনেক বেশি টেনশন আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি সাম্প্রতিক নিয়ে। আচ্ছা, দেখি আপনাদের সাম্প্রতিক নিয়ে নার্ভাসনেস কাটাতে পারি কিনা। আচ্ছা, যেমন ধরেন আমি একটা বই নিয়েছি, এই বইটার মধ্যে সাম্প্রতিক আলোচনা করা আছে। এখন আপনারা যারা বিভিন্ন ধরনের অলরেডি বিসিএস এর টুকটাক পড়াশোনা শুরু করছেন, এই যে সাম্প্রতিক নিয়ে ভয় আছেন, দেখেন সাম্প্রতিকের জন্য আমি একটা পিডিএফ দিয়েছিলাম আমার আগের ব্যাচের স্টুডেন্টদেরকে। তো সেখানে কিন্তু এই যে এই পেজটা ধরেন, প্রথমে একটা পেজ আছে, তো পেজটার মধ্যে দেখেন কি পরিমাণ এখানে ডাটা আছে। আপনি দেখেন ছোট একটা জায়গা, কিন্তু এখানে হচ্ছে যে 50টার মতো ডাটা আছে। ধরলাম এত ডাটার কি আমাদের দরকার আছে? কোনো দরকার নেই। যেমন দেখেন এখানে বলছে দ্বাদশ সংসদ নির্বাচন। তো দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা এই যে দেখলাম কবে হয়েছে, 7 জানুয়ারি, শেষ। আওয়ামী লীগ কয়টা ভোট পাইছে, সরি কয়টা আসন পাইছে, 223টা, শেষ। এগুলো আমাদের কোনো দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই বাকিগুলো। তো এইটা বুঝতে হবে। আচ্ছা, আজকে তো পড়াচ্ছি না, আজকে জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে দেখেন একটা আমি বলি, একটা ইয়ে বলি, যেমন স্বতন্ত্র পার্টি কয়টা পাইছে, জাতীয় পার্টি কয়টা পাইছে, ওয়ার্কার্স পার্টি কয়টা পাইছে, এগুলো কোনো দরকার নেই, কেটে দিচ্ছি কিন্তু, তাই না? তার মানে হচ্ছে আসলে আমাদের প্রশ্ন সম্পর্কে জানা থাকলে, প্যাটার্ন সম্পর্কে জানা থাকলে আমরা কি করতে পারি, আমরা ইজিলি বুঝতে পারি যে কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না, তাই না? তারপরে আপনাদেরকে আরেকটু দেখাই, যেমন এখানে দেখেন কি দেখতেছি, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, এগুলো কোনো কিছুরই আমাদের দরকার নেই। তো দেখেন একটা পেজে কি আমরা কতটুকু পড়ছি, এই পেজটা যদি একটু আপনাদেরকে বলি, এই পেজটা কিন্তু আমরা পড়বই না, কিন্তু আপনারা যারা নতুন নতুন বিসিএস দিচ্ছেন, আপনারা কিন্তু এই পেজে সবই পড়বেন, তাই না? এই পেজের আপনি সবই পড়বেন, কিন্তু পড়ার কোনো দরকারই নেই। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সাম্প্রতিক নিয়ে যিনি প্রশ্ন করছেন, আপনার প্রশ্নটা কিন্তু কেমন কোশ্চেন আছে, মানে আপনি সাম্প্রতিক অনেক চিন্তায় আছেন। তো সাম্প্রতিক নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই, বিকজ সাম্প্রতিক আমরা খুবই কম পরিমাণ পড়াশোনা করবো, বুঝে পড়বো যতটুকু দরকার। যেমন আমি আরেকটা পেজে যাই, দেখি। আজকে কিন্তু পড়াচ্ছি না, বলতেছি আপনাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিচ্ছি, যাতে আপনাদের আচ্ছা, একজন বলছেন বিসিএস এর জার্নি, আচ্ছা জার্নিটা শেয়ার করবো, সমস্যা নাই। আচ্ছা, যেমন দেখেন এখানে এখানে আমার একটা টপিক আছে যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক। তো দেখেন এই যে পেজটা, এটা কিন্তু বিসিএস এর জন্যই সাম্প্রতিকের একটা বই বের করেছে, সেই বইটার একটা পেজ হচ্ছে সেটা। এখন এই পেজটার মধ্যে আপনি দেখেন এই যে এইগুলো আমাদের কিন্তু বিসিএস এ প্রিলিমিনারির জন্য কোনো দরকার নাই। ওকে, এগুলো আমাদের দরকার নেই। তাহলে দেখেন আমাদের পড়া কিন্তু কমতেছে, তাই না? আচ্ছা, তারপরে টপিকসটা দেখেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি আসলে আমরা পড়ার যদি প্রশ্ন সম্পর্কে আইডিয়া থাকে, সিলেবাস সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে পড়া কি পরিমাণ কমে যায়। যেমন দেখেন এখানে আছে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক। তো এখানে আসলে আমরা কয়টা পড়া পড়বো? আমরা এখানে এইটা পড়তে পারি ভারতেরটা, আর এখানে প্রথম লাইনটা পড়তে পারি, এই তো, আর পড়বো না। তো এটা আমাদের বুঝতে হবে যে কতটুকু পড়তে হবে, এই কতটুকু পড়তে হবে এটা আমাদের বুঝতে পারলে আমরা বিসিএস এর যে কোনো সাবজেক্ট নিয়ে আমরা হচ্ছে যে আর কোনো টেনশন করবো না, টেনশন মুক্ত থাকবো। এরপরে এই যে এখানে এগুলো আমরা পড়বো না, এখানে শুধু আমি দুইটা পড়তে পারি, মুক্তিযুদ্ধের উপর গবেষণা, এই যে একাডেমি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আর হচ্ছে বঙ্গবন্ধুর উপর গবেষণা, এই দুইটা পড়তে পারি, শেষ। বাকি কিন্তু কিছুই দরকার নেই, বোঝা গেল? তাহলে আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে আমরা যে বিসিএস নিয়ে, যেমন ধরেন এখানে একটা সংবিধানের আমি একটা জিনিস শেয়ার করি। সংবিধানের প্রথমে আমাকে পড়ে ফেলতে হবে এই যে ভাগগুলো, কোন ভাগে কি আছে। যেমন ধরেন আমি এখন বাংলাদেশের সংবিধান পড়াবো, প্রথমে আমরা পড়ে ফেলবো কোন ভাগে কি আছে। ওকে, তাহলে এখানে এই যে সংবিধানের ভাগ বলা আছে, তো সংবিধানের এই ভাগে দেখেন কি কি আছে। প্রথম ভাগে আছে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে আছে রাষ্ট্র পরিচালন মূলনীতি, তৃতীয় ভাগে আছে কি মৌলিক অধিকার। এই যে ভাগগুলো দেখেন,
তো ভাগগুলো আমরা টেকনিক্যালি পড়বো। যেমন ধরেন আমি যদি প্রথম এই যে 1 থেকে 7 অনুচ্ছেদ পড়বো, রাষ্ট্র পরিচালনার জন্য এই অনুচ্ছেদগুলো পড়বো, তারপর এখানে অনুচ্ছেদ পড়বো, কিন্তু ইম্পর্টেন্ট গুলো আমরা জানবো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তৃতীয় ভাগে। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখি যে এই যে চতুর্থ ভাগ আছে, তো এই ভাগের মধ্যে আমরা কিন্তু সব পড়বো না, আমরা এখান থেকে যে যে অনুচ্ছেদগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। এখন এখানে কোন অনুচ্ছেদগুলো ইম্পর্টেন্ট এটা আমরা বুঝবো কিভাবে? এটার জন্য আজকে বলছি আপনাকে প্রশ্নের প্যাটার্ন জানা লাগবে আর হচ্ছে সিলেবাসটা জানা লাগবে। তাহলে কিন্তু আপনি এই কোন কোনগুলো পড়বেন আপনি হয়তো বুঝবেন না, সেটা আমরা দেখিয়ে দেবো। এই জন্য হচ্ছে আপনাদের কোচিংটা দরকার আছে, কারণ আপনারা কোচিং করতে গেলে প্রথমে আপনাদের 50% যেগুলো ভাবতেন যে পড়া লাগবে, সেই পড়াগুলো আপনাদের আসলে পড়া লাগবে না। একজন প্রশ্ন করছে বাংলাদেশ বিষয়ের জন্য কোন বইগুলো পড়লে রিটেনে হেল্প পাওয়া যাবে, বেসিক স্ট্রং হবে। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে যে আপনি বলছেন বেসিক স্ট্রং হবে, এই জিনিসটা আসলে আনসার কেউ দিতে পারবে না, কারণ বেসিক স্ট্রং বলতে কি এটার কোনো শেষ নাই। তবে এটা সত্য যে আপনারা যারা বিভিন্ন সময় আগে পত্র পত্রিকা বা আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী এবং সংবিধান, মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা রাখেন এবং বিভিন্ন ধরনের বই পড়েন, তাদের জন্য আসলে বিসিএসটা ইজি। কারণ বই পড়তে গেলে কি হয়, আপনি হচ্ছে যে বিসিএস এর বইগুলোও নেবেন, সেটাও তো বই, সে বই পড়াটা আপনার জন্য ইজি হয় না। তো যারা হচ্ছে আসলে প্রথম থেকে শুরু করতেছেন, 3rd ইয়ার 4th ইয়ার বা অনার্স থেকে শুরু করতে চাচ্ছেন, তাদের আসলে আমি বলবো বাইরের যে কোনো বই পড়ার আগে বিসিএস এর বইটা একটু পড়ে ফেলা। আচ্ছা, কনসেন্ট্রেশন কিভাবে বাড়ানো যায় একজন প্রশ্ন করছে। কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে আপনাকে চেঞ্জ করে পড়তে হবে, যেটা আমি প্রেফার করি। আচ্ছা, রিটেনের প্রিপারেশন সহ ক্লাস নেবেন। আসলে আমরা যখন বিসিএস প্রিলিমিনারির পড়াটা পড়াবো তখন ম্যাক্সিমাম যে সংবিধান, মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু রিটেনে ব্যাপক হেল্প হবে। এবং আপনাদের মজার ব্যাপার হচ্ছে প্রিলি যে যত ভালো পারবেন রিটেন পরীক্ষা তার তত ভালো হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আপনাদের কয়েকটা প্রশ্নের আনসার আমি দিচ্ছি, কারণ এই জিনিসটা আমার সাথে রিলেটেড। আচ্ছা, জবের পাশাপাশি বিসিএস প্রস্তুতি নেওয়া যায় কিভাবে? আচ্ছা, এটা আমি বলি আপনাদের। জবের পাশাপাশি বিসিএস প্রস্তুতি নেওয়াটা অন্যান্যদের চাইতে একটু ইজি। আমি কেন বলি ইজি, কেন শব্দটা ব্যবহার করছি? ধরেন যে ব্যক্তি চাকরি করে না, সে কিন্তু সারাদিনই ফ্রি থাকে। সারাদিন ফ্রি থাকলে আসলে তার পড়ার টাইমটা কিন্তু ফিক্স থাকে না। সে কিন্তু মনে করে সকালে পড়বো, আবার মনে করে দুপুরে পড়বো, অনেক সময় মনে করে আমি রাতেও পড়তে পারি। এটা কিন্তু তার জন্য খুবই হ্যাম্পার করে। কিন্তু যারা চাকরি করেন, ধরেন আপনি 5টা পর্যন্ত অফিস, যেমন আমার যেটা ছিল, আমি ব্যাংকে চাকরি করতাম। তো ব্যাংকে চাকরি করলে আমি কি জানতাম, আমি 6টা পর্যন্ত অফিস, কোনো কোনো সময় 7টা পর্যন্ত অফিস, তাই না? তো আমি বাসায় আসতাম 7টা বাজে, এসে আমি পড়তে বসতাম। আমারটা আমি শেয়ার করি, বাকিদেরটা তো আমি জানি না। এসে আমি প্রথম পড়তে বসতাম। ইভেন আমি হচ্ছে জুতাটা খুলেই শার্ট প্যান্ট পরা অবস্থায় পড়তে বসতাম। পড়তে বসলে উপকারটা কি হতো, সাপোজ আমি একটা বই নিছি, দেখেন আমি হচ্ছে অনেক ঘামানো, আমি হচ্ছে জাস্ট ফ্যানটা ছাড়লাম, আমি পড়তে বসলাম। পড়তে বসে হচ্ছে আমি বইটা উল্টাচ্ছি, তো দেখেন আমার কিন্তু পড়া শুরু হয়ে গেছে 7টা বাজে, তাই না? এখন আমি আধা ঘন্টা পড়বো, 7:30 বাজে আমি উঠবো, উঠে ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে কিছু একটা খাবো, খেয়ে আমি কিন্তু পড়তে বসবো। তো এটা একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে ধরেন আপনি 7টা বাজে বাইরে থেকে আসছেন, আপনি পড়তে বসেন নাই, আপনি হচ্ছেন ফ্রেশ হচ্ছেন 7টা বাজে, ফ্রেশ হয়েছে হইতে আপনার কিন্তু 7:30 বাজবে। আপনি কিছু খাওয়া দাওয়া করবেন, আপনি একটু রেস্ট নিবেন, এগুলো করতে কিন্তু আপনার 9টা বেজে যাবে। তো পড়াশোনাটা শুরু হবে না। এই জন্য আমার মনে হয় বাইরে থেকে এসে যত টায়ার্ড থাকেন প্রথমে পড়তে বসবেন। 7টা বাজে আসলে 7টা বাজেই পড়তে বসবেন। পড়তে বসে আধা ঘন্টা 40 মিনিট পড়বেন। পড়ার পরে আপনি 20 মিনিট রেস্ট নেবেন। কারণ কি, আমরা যদি 9টা বাজেও পড়তে বসতি, তারপরেও কিন্তু আমাদের 9:30 বাজে আমাদের রেস্ট নিতে হবে, তাই না? ব্যাপারটা তো সেটাই দাঁড়ায়, তাই না? এই জন্য আমার সাজেশন থাকবে আপনারা বাইরে থেকে এসেই প্রথমে পড়তে বসবেন। একজন প্রশ্ন করছেন যে সারাদিন জব করার পরে 5 ঘন্টা, হ্যাঁ এনাফ। এবং আমি বলবো যারা জব করেন 5 ঘন্টা পড়া এনাফ আপনার জন্য। 5 ঘন্টা পড়াটা যথেষ্ট। আপনি যেটা করতে পারেন, রাতে 3 ঘন্টা পড়বেন, সকালে উঠে 2 ঘন্টা পড়বেন। যেমন আমার পরিচিত একজন ভাই আছেন, উনি অ্যাডমিন কার্ডের সুপারিশ প্রাপ্ত হয়েছেন। উনি কিন্তু বিগত 5 বছর ধরে চাকরি করেন। তো ওনার জার্নিটা আমি জানি। উনি ভোর 6টা বাজে 4টা বাজে উঠতেন। উনি ভোর 4টা বাজে উঠেই উনি, ওনার অফিস ছিল 9:30 10টার দিকে, তো উনি কিন্তু 4টা থেকে এই 9টা পর্যন্ত পড়াশোনা করতেন। আচ্ছা, কত ঘন্টা পড়া জরুরি? এটা আসলে কোনো ব্যারিয়ার নেই, কত ঘন্টা পড়াটা জরুরি। আপনাদের যারা চাকরি করেন না,
তারা হচ্ছে 7 ঘন্টা পড়তে পারেন বা 8 ঘন্টা। আর যারা চাকরি করেন তারা হচ্ছে 5 ঘন্টা পড়েন অথবা 6 ঘন্টা পড়তে পারেন। 5 ঘন্টা আসলে পড়লেই হয়, কারণ চাকরি করলে আসলে এত সময় পাওয়া যায় না। সময় না পেলে তো আপনি আসলে পড়াশোনা করতে পারবেন না। আচ্ছা, কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমি কিছু টেকনিক বলি। একটা হচ্ছে সাবজেক্টগুলো চেঞ্জ করে করে পড়া। সাপোজ আপনি সকালবেলা 10টা থেকে পড়া শুরু করলেন, যদি আপনি চাকরি না করে থাকেন, তা আপনি 10টা থেকে 12টা বাংলাদেশ বিষয়ে পড়লেন, 12টা থেকে 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত আপনি অঙ্ক করলেন। তো সাবজেক্টগুলো চেঞ্জ করে পড়লে আপনাদের কনসেন্ট্রেশনটা বাড়বে। ওকে, অবশ্যই টিউশন করাবেন। প্রিপারেশনে আপনি কেন টিউশন ছাড়বেন? আপনারা যারা চাকরি করেন তারা চাকরি করেন, যারা টিউশন করেন অবশ্যই টিউশন করাবেন। টিউশন ছাড়া তো দরকার নেই। টিউশনের সবচেয়ে বড় সুবিধা যেটা, ওটাতে আপনি পড়াশোনার মধ্যেই থাকেন। রানিং স্টুডেন্ট যারা আছেন, অনার্সে পড়েন, আপনাদের জন্য সবচাইতে বেস্ট বেস্ট সাজেশন থাকবে আপনার শুক্র শনি একটু বিসিএস এ পড়া পড়বেন। শুক্র শনি। আর হচ্ছে আপনার যদি কোনো একাডেমিক পরীক্ষা চলে আসে, তাহলে আপনারা আসলে বিশেষ না পড়ে আপনি ওই একাডেমিক পড়াশোনাটা করেন। কেন আপনাদের ক্লান্তি কেন? আমি কিন্তু ব্যাংকে চাকরি করে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, এবং আমি শুনেন, আমি কিন্তু যে ব্যাংকে চাকরি করতাম, সরকারি ব্যাংকে, অনেক স্ট্রেস ছিল আমার। আমি আপনাকে একটু বলি, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম, আমি এটা আমার আসলে রুটিন ছিল না কোনো, এই জন্য আমি আমারটা অন্যভাবে করছি। যেমন আমি হচ্ছে কোনোদিন সারা সকাল 10টা পর্যন্ত ঘুমাইছি, ঘুমিয়ে ব্যাংকে গেছি, 9:30 10টার দিকে উঠে ব্যাংকে গেছি। আবার অনেক সময় এমন করতাম যে ভোর 5টা বাজে ঘুম ভেঙে গেছে, তো ভোর 5টা বাজে ঘুম ভাঙলে আমি কিন্তু 10টা পর্যন্ত পড়তাম। তো এটা হচ্ছে আপনার উপর, আপনি কিন্তু কোনো রুটিন করবেন না। আমি আসলে রুটিনে প্রেফার করি না। রুটিনটা হচ্ছে আপনি যতক্ষণ পারেন পড়বেন। আপনি রুটিন করলে কিন্তু একটা প্রবলেম আছে। সাপোজ আপনি আজকে অফিস থেকে আসছেন, আপনি অফিস থেকে আসছেন 8টায়, এখন আপনার রুটিনে আছে যে 8টা থেকে পড়াশোনা, এখন আপনার কোনোভাবেই পড়াশোনা করতে ভালো লাগে না, তাহলে আপনি কিভাবে পড়বেন? তাহলে আপনার তো পড়ার দরকার নাই ওই দিন। যেমন আমি যেদিন 8টা বাজে ব্যাংক থেকে আসতাম, সেদিন আমি আসলে আর পড়তামই না। আমি ঘুমাইতাম, ঘুমায় অ্যালার্ম দিতাম, 4টা ভোরে 4টায় বা 5টায় উঠতাম, উঠে পড়াশোনা করতাম। তো ধরেন আরেকদিন ব্যাংক থেকে আসছি 7টায়, এবং দেখলাম যে আমার শরীরে এনার্জি আছে, এবং আপনি দেখবেন আপনি রবি সোম, আপনাদের যাদের শুক্র শনি ছুটি থাকে, বা আপনি দেখবেন যে আপনার টায়ার্ডনেস বেশি থাকে বুধ বৃহস্পতিবার, যারা চাকরি করেন। কারণ আপনি রবি সোম শুক্র শনি রবি সোম মঙ্গল 4-5 দিন অফিস করার পরে আপনার আসলে পরে শরীরে এনার্জি থাকে না। কিন্তু রবিবার অফিস করলে আমার মনে হয় পড়া যায়, অফিস থেকে এসে পড়া যায়। চতুর্থ বর্ষের প্রিপারেশন, যারা অনার্স ফোর্থ ইয়ারে আছেন, আপনাদের জন্য প্রিপারেশনটা কয়েকটা সাবজেক্ট বলে দিই, আপনি কোন কোন সাবজেক্টের উপরে গুরুত্ব দিবেন। আপনি প্রথমে গুরুত্ব দিবেন অঙ্ক। যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দুইটা ব্যাচের জন্যই, যে কোনো বিশ্ববিদ্যালয়ের, আপনার জন্য হচ্ছে প্রথমে ম্যাথ, সবচেয়ে গুরুত্ব দিবেন ম্যাথ। এবং আপনারা যারা আর্টস ফ্যাকাল্টি, ওদের জন্য ম্যাথ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি তো অলরেডি পিছিয়ে আছেন, তাই না? যাদের ইন্টারে আর্টস ছিল বা হচ্ছে এসএসসি তে, তাহলে আপনি প্রথমে পড়বেন হচ্ছে ম্যাথ, তারপরে পড়বেন হচ্ছে ইংরেজি। ইংরেজির মধ্যে গ্রামার, শুধু গ্রামার, কিন্তু আপনার কিন্তু লিটারেচার এখন পড়ার দরকার নেই। তারপরে পড়বেন আপনি বাংলা সাহিত্য। এরপরে আপনি বাংলাদেশ বিষয়াবলী পড়বেন। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে টপিকস বলে দিচ্ছি: মুক্তিযুদ্ধ, সংবিধান, এই দুইটা পড়বেন। আর যারা হচ্ছে এক্সট্রা সময় পান, তারা হচ্ছে বিজ্ঞানটা পড়তে পারেন। আপনি এই কয়েকটা টপিকস থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা পড়তেছেন, ওরা কিন্তু সব সাবজেক্ট এখন থেকে পড়া শুরু করার দরকার নেই। কারণ আপনি যদি সব সাবজেক্ট পড়া শুরু করেন, আপনার হিজিবিজি থাকবে, আপনি আসলে গুছাইতে পারবেন না। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো আনসার দেওয়া হয়েছে কিনা দেখি। টিউশন রাখবেন, জবের পাশাপাশি বলছি, কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য বলছি, সাবজেক্ট চেঞ্জ করে করে পড়বেন। আর যারা হচ্ছে একটু একটু বাইরে হাঁটাহাঁটি করতে পারেন, তারপরে গান শুনতে পারেন, যারা নামাজ পড়েন, প্রার্থনা করতে পারেন, যে যেটা করেন, যে যেটা ভালো লাগে ওটা করতে পারেন। বাংলাদেশ বিষয়াবলীর জন্য আসলে এখন আপনি MP3 বইটা পড়ে থাকলে ওইটাই পড়েন। আপনার বেসিক স্ট্রং করার জন্য আপনি আগেই বেসিকের বই পড়ার দরকার নেই। যেমন মুক্তিযুদ্ধ নিয়ে বই পড়েন, এটা আপনার ভালো লাগলে আপনি পড়েন। মূলধারা ৭১ পড়তে পারেন, জ্যোৎস্না জননী গল্প পড়তে পারেন, ধরো এই বাংলাদেশ পড়তে পারেন। যে কোনো বই, এগুলো বই আপনি পড়ার জন্য পড়েন, সেটা বেসিক স্ট্রং করার জন্য পড়বেন। এমন টার্গেট নিয়ে পড়লে বই পড়া হবে না। আপনি সাহিত্যের একটা বই পড়লে পড়েন না, আপনি শরতের বই পড়েন, রবীন্দ্রনাথের ছোট গল্প পড়েন, আপনি ওটা বেসিক স্ট্রং করার জন্য পড়িয়েন না। বেসিক স্ট্রং বলে আপনি আপনি যে বইগুলো কিনবেন বাজার থেকে, গাইড, ওগুলোই পড়েন।
আচ্ছা, আমি একটু বিসিএস জার্নি বলতেছেন, বিসিএস জার্নিটা শেয়ার করার জন্য একজন বলছিলেন, আমি একটু শর্টকাটে বলি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি বলি বিসিএস জার্নিটা একটু বলি। বিসিএসটা ব্যাপারটা হচ্ছে গিয়া, যেমন ধরেন আপনাদের সাথে মানে আপনাদের যেগুলো বাধা পাবেন সামনে ওগুলো বলি। আমার জার্নিটা তো আপনার আসলে কাজে নাও লাগতে পারে, এক্সাক্ট আমি যে জার্নিটাতে গেছি ওই জার্নিটা তো আপনার ফলো নাও করতে হতে পারে, তাই না? কারণ হচ্ছে আপনি ডিফারেন্ট ট্র্যাকে আছেন, আপনার ওই ট্র্যাকটা হচ্ছে আপনার আলাদা। আপনাদেরকে কিছু ব্যাপার ক্লিয়ার করে দিই, সেটা ক্লিয়ার করি, তাহলে আমার জার্নিটাও আপনাদের ক্লিয়ার হবে। আপনাদেরকে প্রথমে বলতেছি, যারা 47-এর পরীক্ষার্থী আছেন, আপনি যদি মনে করেন 47-এ আমার প্রথম বিসিএস, 47 শেষ বিসিএস, এটা মনে করেন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি 47-কে প্রথম বিসিএস ভেবে, 47 শেষ বিসিএস ভেবে 48টা চলে আসবে, 48কে আপনি তখন আপনি অনেক বেশি হেলাফেলা করবেন, তখন দেখা যাবে 47 হয় নাই, 48ও হয়নি। এটা করা যাবে না। বিসিএস একটা টোটালি জার্নি। আপনি যদি 47 দেন, আপনাকে 48 দিতে হবে। কারণ হয়তো আপনি যেমন আমরা, আপনি যারা 41 দিচ্ছেন তারা 43 দিতে হয়েছে, তাদের 44 দিতে হয়েছে, তাহলে আপনি কিভাবে 41-কে শেষ বিসিএস রাখবেন? আপনার যদি বয়স শেষ হয় সেটা আলাদা ব্যাপার। তো আপনাদেরকে সাথে ব্যাপারটা শেয়ার করে ফেলি, জার্নিটাও শেয়ার হবে। আপনি যারা 47-46 দিবেন, আপনি 46টা ভালো মতো দেন, 47 আপনাকে দিতে হবে। আপনি মাথায় রাখবেন 48 আমাকে দিতে হবে, ঠিক আছে? আপনি বেস্টটা ট্রাই করবেন, আমি সেটা মানা করতেছি না। আপনি বিসিএস এর প্রথম যেটা 47 দিবেন, আপনার টার্গেট থাকবে এটাই আমার প্রথম বিসিএস, এটা শেষ বিসিএস, আপনি সেরাটা দিবেন। এটা আপনি অবশ্যই, আমি বলবো ভালো, ওকে? কিন্তু আপনি 47-46 দিতে গিয়ে আপনি 47 এপ্রিল আসবে, আপনি ভাববেন 46 আমি ক্যাডার হবো, 46 আমার দরকার না। এটা সম্পূর্ণ কমপ্লিট একটা রং আইডিয়া। 46 আপনি ক্যাডার হবেন, এটা আল্লাহ পাক ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া এটা কেউ জানেন না। সো আপনারা যারা এই ধরনের ভ্রান্ত ধারণা রাখেন, এটা থেকে বের হয়ে আসেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এটার আরেকটা ব্যাপার আমি দাঁড় করাচ্ছি। 46 আপনার খারাপ হলো, খুবই খারাপ, আপনি আসলে 92 পাবেন সাপোজ এমসিকিউতে, তাহলে আপনি টিকবেন না। তাহলে আপনি 47 আপনার টার্গেট, তাইলে আপনি 47-এর জন্য 46 যেদিন পরীক্ষা দিচ্ছেন এর 2 দিন পর থেকে আপনার প্রিপারেশন নেওয়া লাগবে। আপনি 46 দেওয়ার 3 মাস পরে 47-এর জন্য পড়বেন, এটা দরকার নেই। এটা আপনি করতে পারেন যদি 46 আপনার তুখোর পরীক্ষা হয়। 46-এ যদি আপনি 140-45 পান, তাহলে আপনি 3 মাস পরে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পাইছেন 92, আপনি তারপর 3 মাস পরে প্রিপিলি পড়বেন, এটা ঠিক না। আচ্ছা, সিজিপি নিয়ে বলবো, সিজিপি কোনো ম্যাটার করে না। সিজিপি আর যারা হচ্ছে গিয়া 2 পয়েন্ট সামথিং, ওদের কোনো সমস্যা নেই, একই। যারা 3.75 এরা একই। এখানে হচ্ছে প্লেইং লেভেল ফিল্ড, আপনার হচ্ছে সবার একই, ঠিক আছে? সো এইটা কনসেপ্ট নিয়ে আপনি আগাবেন। কিন্তু আপনার যদি বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ ভালো করার সুযোগ থাকে, আপনি অবশ্যই সিজিপিএ ভালো করবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আজকে আপনাদের মোটামুটি প্রশ্নের আনসারটা দিলাম। আর হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়গুলি ইন্ট্রোডাক্টরি ক্লাসে যেটা বললাম, জর্জ এমপি3টা পড়বো, এবং আমাদের 2টা পার্ট থাকবে পড়ার। একটা হচ্ছে স্টোরি পড়বো বা হিস্টোরি পড়বো, এটা হচ্ছে আমরা বেসিকটা জানার চেষ্টা করব। আরেকটা পড়া পড়বো আমরা এমসিকিউ পড়বো। প্রত্যেকটা টপিকসে আমরা এমসিকিউ পড়বো, ওকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে। আচ্ছা, এখানে একজন বলছেন যে 46তম প্রিলি দিবেন, উনি আইসিটি আর ম্যাথে ভালো অবস্থানে নেই। বিজ্ঞান, আচ্ছা, বিজ্ঞানের ভালো অবস্থানে না থাকলে আপনার যেহেতু সময় আছে কিছুদিন, আপনি বিজ্ঞান শুধু প্রশ্ন পড়বেন। যদি এমপি3 বই থাকে কিংবা অন্যান্য বই থাকে, শুধু প্রশ্ন পড়বেন। কথা ক্লিয়ার? বিজ্ঞান শেষ। আইসিটি শুধু প্রশ্ন পড়বেন, পাশাপাশি কিছু কিছু টপিকস আছে যেগুলো হচ্ছে একটু বেসিকটা জানা লাগে, ওইটা একটু রিডিং পড়বেন, জাস্ট রিডিং। আর ম্যাথ, ম্যাথের জন্য বলে রাখি, ম্যাথ আপনি শুধু প্রশ্ন সলভ করেন। যেমন হচ্ছে আপনি একটা মডেল টেস্টের বই যদি থাকে, মডেল টেস্ট থেকে মডেল টেস্টটা দেন, ম্যাথের মডেল টেস্ট বই সলভ করলে হয়ে যাবে আপনার। না না, নতুন করে শুরু করার দরকার নাই, এটা সম্পূর্ণ ভুল আইডিয়া। আপনার পরীক্ষার আছে 1 মাস, আপনি এখন নতুন বই নতুন কোনো কিছু বাদ দেন, আপনি এখন আগে যা আছে ওইটাই পড়েন, ওইটাই বারবার পড়েন। আর বিজ্ঞান, আইসিটি, ম্যাথ এগুলোতে তো আপনি এই 1 মাসও ভালো করতে পারেন। আপনি মডেল টেস্টের বই কিনে সলভ করা শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের পরীক্ষা নেওয়া হবে, যে টপিক পড়াবো অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, আপনাদের প্রশ্নের আনসার। ও আচ্ছা, ইংরেজিতে দুর্বল। ইংরেজি আপনারা 2টা বই আছে বাজারে, মাস্টার, আরেকটা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ এক্সাম। আপনি ইংলিশে দুর্বল হলে যেটা করবেন, আপনি ইংলিশের এমসিকিউ বেশি সলভ করবেন, আর গ্রামারের রুলস কম পড়বেন। কথা ক্লিয়ার? টেকনিক বলে দিচ্ছি কিন্তু। আপনি রুলস, সাপোজ ধরেন আপনি রাইট ফ্রন্টস অফ ভার্ব, আপনি রুলস পড়ছেন একবার, এনাফ। আপনি এমসিকিউ সলভ করবেন 3বার, বুঝা গেছে? রুলস একবার, এমসিকিউ সলভ করবেন 2বার। এখন আমাদের সমস্যা হয় কি, আমরা রুলস পড়ি সারাদিন, ওকে? এবং আপনি এমসিকিউ সলভ করতে করতে কি হবে, আপনার মধ্যে একটা প্যাটার্ন দাঁড়া যাবে। আমি তো বললাম
যে কোনো সাবজেক্ট ভালো করার জন্য সবচেয়ে প্যাটার্নটা ইম্পর্টেন্ট, এই শব্দটাকে মাথায় রাখেন। বিজ্ঞান ভালো করবেন, বিজ্ঞান প্রশ্নের প্যাটার্ন জানতে হবে। অঙ্ক ভালো করবেন, প্যাটার্ন জানতে হবে। আপনি সুদ কষা, আপনি হচ্ছে গিয়ে শতকরা, বীজগণিত, জ্যামিতি, প্যাটার্ন থেকে প্রশ্ন আসবে। সাপোজ জ্যামিতির একটা প্রশ্ন আসছে, ওই প্যাটার্নে আপনি আরেকটা প্রশ্ন সলভ করবেন। এটা সব সব বিষয়ের ক্ষেত্রে বলতেছি। ইংরেজি বললাম তো, আপনি হচ্ছে ওই বইগুলো, যে কোনো একটা বই কিনেন, এমসিকিউ সলভ করেন। এমসিকিউ সলভ করবেন, আপনি যদি ওই বইয়ের যদি আপনি 30% প্রশ্ন সলভ করতে পারেন, যেমন মাস্টার অথবা কমপ্লিট, তাহলেও হবে। আপনাদের তো সম্পূর্ণ নতুনই ক্লাস। একজন বলছেন যে উনি প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন। আমি যে ক্লাস আজকে শুরু করলাম, আজকে নতুনদের জন্য না, আজকে যারা পুরাতন ওরাও যা জানবে, নতুনরা এর চেয়ে ভালো জানবে। এখন আমি তো এই জন্য সবকিছু প্রথম থেকেই বলতেছি। এখন আমি যদি প্রথম ক্লাসটা মুক্তিযুদ্ধ নিয়ে নিই, এটা হচ্ছে একদম প্রথম থেকে শুরু করব। এটা একদম যারা যারা কিছুই পারেন না তাদের জন্য যেমন হেল্পফুল হবে, যারা কিছুটা পারেন তাদের জন্য হেল্পফুল হবে একই। সো যারা মনে করেন আজকে থেকে বিসিএস প্রিপারেশন নিচ্ছেন, সেম, কোনো টেনশন নেই কিছু নেই। একজন বলছেন আর কি। হ্যাঁ, আপনারা প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, এখানেও করতে পারেন, মেসেঞ্জারও মাঝে মধ্যে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, একজন কিন্তু এখানে বারবার বলতেছেন, শুনেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল আইডিয়া। আপনাকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আমি নিজে একজন স্টুডেন্টকে চিনি, সে বাংলাদেশ আর আন্তর্জাতিক ভালো করার জন্য বাজার থেকে 20টা বই কিনছে। এই যে তারেক শামসুর রহমানের একটা বই আছে, তো এরকম আন্তর্জাতিক ভালো করার জন্য বই কিনছে উনি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনেক বই কিনছে, মুক্তিযুদ্ধ নিয়ে, সংবিধান নিয়ে অনেক অ্যানালাইসিস। কিন্তু উনি প্রিলি একবার পাশ করছে, রিটেন ভালো দেয় নাই, পরে উনি আর প্রিলিও পাশ করেন, এরপরে উনি হচ্ছে অন্য একটা চাকরি করে এখন। আপনাকে বুঝতে হবে বিসিএস একটা আলাদা জিনিস। এখানে আপনি ওই যে বলতেছেন অনেক বই পড়বেন, রিটেন ভাইভাতে এখন থেকে ভালো প্রিপারেশন নেবেন, এটা কিন্তু ভালো কনসেপ্ট না। ভাইবা অনেক দেরি, রিটেন অনেক দেরি। ওকে, আপনাকে আগে প্রিলিটা ভালো পারতে হবে। আমি বারবার বলতেছি, সাপোজ আপনি মুক্তিযুদ্ধ অনেক ভালো পারেন, আপনি বস, কিন্তু মুক্তিযুদ্ধ থেকে যে 4টা প্রশ্ন আসবে বিসিএস প্রিলিমিনারিতে, এই 4টার মধ্যে আপনি ডেট গুলো জানেন না, সাপোজ কোনো একটা ভুল করতেছেন, তার কিন্তু 4টাতে আপনি 1 পাবেন, আরেকজনের 4টাতে 4 পাবে। আমাদের প্রিলিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কারেক্ট করে আসা, এখানে নলেজটা ইম্পর্টেন্ট না। নলেজ এমনিতে বিল্ড আপ হবে। আপনি সাপোজ এই যে 1 বছর 2 বছর ধরে যদি বিসিএস পড়ে থাকেন, বাংলাদেশ বিষয়াবলী পড়েন, পত্রিকা পড়েন, আন্তর্জাতিক পড়েন, আপনি সাহিত্য পড়েন, সাহিত্য অবশ্যই পড়তে হবে। এরপরে ইংরেজি গ্রামার পড়েন, আপনার এটা অবশ্যই পড়তে হবে। এরপরে এই যে অঙ্কের বেসিক জ্যামিতি পড়া, এরপরে অঙ্কের যে বীজগণিতের সূত্র বারবার পড়া, তো এগুলো পড়তে গেলে তো আপনি এমনিতেই বেসিক স্ট্রং হবে, তাই না? এমনিতেই তো আপনি হচ্ছেন গিয়ে জানবেন। এই জন্য আলাদা করে রিটেন প্লাস ভাইভাতে হেল্প করবে এই বই নিয়ে এখন চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন আমার বিসিএস প্রিলিতে 140 পেতে হবে বা 130। ওকে, আচ্ছা, তাহলে আপনাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস এতটুকু গেল। আপনাদেরকে বলতেছি বাংলাদেশ বিষয়াবলী কোনো চিন্তা করার দরকার নেই, আমি যা পড়াবো তা পড়লেই হবে। ওকে, এবং সবগুলো পরীক্ষা কাভার হবে, ব্যাংক বলেন, বিসিএস বলেন। আমি নিজেও ব্যাংকে চাকরি করে আসছি, সো সরকারি ব্যাংকে সিনিয়র অফিসারে, তো আমি ব্যাংকের প্রিপারেশনটাও জানি, সমস্যা নাই। আর যারা সিজিপি লো, কোনো চিন্তা করবেন না। আরেকটা হচ্ছে যে আপনাদের 47 যদি টার্গেট থাকে, তারা হচ্ছে যে কালকে থেকে পড়াশোনা শুরু করেন। আর 46 যাদের অলরেডি পড়াশোনা করা আছে, আর যাদের হচ্ছে গিয়ে 47 টার্গেট কিন্তু 46 আপনি প্রিপারেশন নেন নাই, কিন্তু 46 আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার হলে যাবেন, তাদেরকে বলবো আপনারা শুধুমাত্র প্রশ্নগুলো পড়ে যান, বিসিএস এর প্রশ্নগুলো পড়েন, আর হচ্ছে বইগুলো একটু উল্টান। কারণ আপনি 46টা দেন, আপনি সাপোজ 46 প্রিলিমিনারি থেকে 80 পাইছেন, এটাও আপনার জন্য ইম্পর্টেন্ট। এই নলেজটা ইম্পর্টেন্ট যে আপনি কোন কোন প্রশ্নগুলো পারেন। আচ্ছা, তাহলে আজকে বেশিক্ষণ নিলাম না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর রমজানের দিন, আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আর আপনাদের জন্য সবচাইতে যে জিনিসটা সাজেস্ট করব, আপনাদের হচ্ছে কনসেন্ট্রেশনটা বাড়ান। আপনি পড়াশোনার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতির জন্য আপনার যে মানসিক এবং শারীরিক যে প্রস্তুতি দরকার, সেদিকে আপনি ইয়ে করেন। রিক্যাপ দ্য সেশন। রিক্যাপ সেশন বলতে তো আমি বললামই, আজকে আমি কি আলোচনা করছি, আজকে ভিডিওটাতে আলোচনা হয়েছে মেনলি আমরা আসলে একজন বিসিএস প্রথম পরীক্ষার্থীর ক্ষেত্রে কি করা উচিত, তারপর চাকরিজীবী যারা আছেন ওদের কি করা উচিত, তারপরে আমরা আসলে কোন কোন সাবজেক্টগুলো কিভাবে গুরুত্ব দিয়ে পড়বো, তার বাংলাদেশ বিষয়াবলী যেহেতু আমি নিব, বাংলাদেশ বিষয়াবলী কোন কোন ব্যাপারগুলো আমরা বেশি গুরুত্ব দিব, এবং বাংলাদেশ বিষয়াবলী প্রিপারেশনটা কিরকম হতে পারে, এই তো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।